কথা বলছে বাংলাদেশে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। আমার সঙ্গে আজ কথা বলছে বাংলাদেশে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান স্যার। আপনাকে স্বাগত। অবশ্য আপনার বাড়ির উঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার সৌভাগ্য, খুশি হলাম। তা আলোচনা করতে চাই যে আমাদের তো বিশ্ববিদ্যালয়, পাবলিক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে অনেক, শতাধিক বা শতের কাছাকাছি বেসরকারি বিশ্ববিদ্যালয়, আপনিও ওখানে কাজ করেছেন। তা আমি সার্বিকভাবে যদি বলি যে বিশ্ববিদ্যালয় আসলে আমাদের এই বিদ্যায়তনগুলো আসলে কতটা বিশ্ববিদ্যালয় হয়ে উঠতে পারলো? বড় দাগে সমাজের জন্য আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটি হচ্ছে মূলত আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামকে ফোকাস করে টিচিং ধরনের রেসপন্সিবিলিটি বিশ্ববিদ্যালয়গুলির উপর মূলত দেওয়া হচ্ছে। ফলত রিসার্চ অনেক ক্ষেত্রেই তুলনামূলকভাবে কম গুরুত্ব পাচ্ছে। অনেক সীমাবদ্ধতার মধ্যেও অত্যন্ত ভারী রিসার্চ আমাদের কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে হচ্ছে এবং সেটার জন্য আমরা তাদের সাধুবাদ জানাই। কিন্তু গড়ে যে আমাদের মূল এমফেসিসটা হচ্ছে টিচিংয়ের উপর, এবং এই জাতীয় ওরিয়েন্টেশনের কারণে আমাদের রিসার্চের ক্ষেত্রে তুলনামূলক অগ্রগতি কম হয়েছে। এটা একটা বিষয়। আর দ্বিতীয় যেটা বড় দাগের সমস্যা সেটা হচ্ছে বহিস্থ রাজনৈতিক কর্মকাণ্ড, দলীয় ধরনের যে প্রভাব, সেটি বিশ্ববিদ্যালয়গুলোকে মারাত্মকভাবে প্রভাবিত করছে এবং এটি আমাদের জন্য একটি বড় যন্ত্রণার কারণ। পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে অনেক বিষয় আছে যেগুলো এখন না থাকলেও নয়, বা কিছু কিছু আপনি আপনার বিশ্ববিদ্যালয়ের কথা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কোনো বিভাগকে খণ্ডিত করে আরও নতুন নতুন বিভাগ খোলা হয়েছে। পুরনো অনেক ইয়ে আছে যেগুলো, যদি আমি চাকরির বাজারের কথা যদি বলি, জ্ঞানের বাজার তো আছে, জ্ঞান একটা বিষয়, কিন্তু চাকরির বাজারের ক্ষেত্রে কিন্তু এগুলো এখন কতটা আসলে সঙ্গতিপূর্ণ রাখার ক্ষেত্রে? আপনি যদি পরিকল্পনার বিষয়টা উল্লেখ করে থাকেন যে আমরা কি খুব পরিকল্পিতভাবে বিভাগগুলো চালু করেছি কি না, তাতে আমাদের দুর্বলতা আছে। একটা প্রধান কারণ বা অন্যতম প্রধান কারণ যেভাবে বলেন না কেন, সেটা হচ্ছে রাজনৈতিক প্রভাব এবং সরকারের সাথে বেশি আনুগত্য দেখাতে যে আমরা এই কাজটি করেছি। কোনো শিক্ষককে হয়তো চেয়ারপারসন করতে হবে, সেজন্য বিভাগ খোলা হয়েছে। আমি কোনো নির্দিষ্ট কেসে যেতে যাচ্ছি না, পুরানো ঘটনাতেও যেতে পারছি না। আমাদের কোনো এটি উদ্দেশ্য না যে কাউকে ছোট করা, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আপনি ওই বিষয়ে পরিষ্কার, আপনি একদম কারেক্টলি আইডেন্টিফাই করেছেন যে এগুলো অপরিকল্পিতভাবে অনেক ক্ষেত্রেই হয়েছে। এখন আমরা যেটা চাচ্ছি সেটি হচ্ছে এবার আমরা আসার পরে নতুন কোনো বিভাগ কিন্তু আমরা এখনো খুলিনি, এবং আমরা এখন যেটা করছি একদম পদ্ধতিগতভাবে, বরং যেগুলো অনেকগুলো আমাদের সেন্টার আছে, রিসার্চ সেন্টার, এগুলোর জন্য আমরা একটা কমিশন করে দিয়েছি। তারা আমাদেরকে কিছু পরামর্শ দিয়েছেন যে এগুলোর সংখ্যা কমিয়ে আনা এবং যদি মার্জারের প্রয়োজন হয় মার্জার করা। এবং আমার এখন যে চাহিদা সেটি আমার জ্ঞানভিত্তিক চাহিদা এবং বাজার ভিত্তিক চাহিদা, এই দুটো চাহিদার মধ্যে সমন্বয় করে এগুলোকে একটু কিছুটা যৌক্তিকীকরণ করা এই চেষ্টা করছি। সেটা আপনার এই পয়েন্টটা জেনারেলি ভ্যালিড। সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই বলেন এখন যে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ঢুকছে তারা সাথে একটা গাইড বই নিয়ে ঢুকছে যে তাকে বিসিএস দিতে হবে, সরকারি চাকরিতে যেতে হবে, এবং শিক্ষকরা বলেন যে ক্লাসরুমে পাঠদান কক্ষেও তাদের মনোযোগ থাকে যে বিসিএস কবে। এবং এই জায়গাটা থেকে আমাদের জ্ঞানের জায়গাটা বা এই যে চাকরির বাজারমুখী, বাজারেই তো আসলে বিশ্ববিদ্যালয় বাজারের জন্যই লোকবল তৈরি করবে, কিন্তু একদম সরকারি চাকরিমুখীটা যে তৈরি হলো সেটা স্যার আপনি আমাদের অনেক ক্ষেত্রের ভেতর যদি বিসিএস একটি ক্ষেত্র হয় সেটি কোনো দোষের বিষয় নয়। অবশ্যই না। অসুবিধা তো হয়ে যাচ্ছে যখন একটি নির্দিষ্ট ক্ষেত্রকে আমরা এমন ওভারওয়েলমিংলি এমফেসাইজ করছি যার কারণে ছাত্রদের মধ্যে একরকম মানসিকতা তৈরি হয়েছে যে আমাকে ভালোভাবে বাঁচতে হলে, মর্যাদার সাথে চলতে হলে এটি ছাড়া আমার বিকল্প নেই। এরকমভাবে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের উপর যদি পুরো সমাজ একরকম হামলে পড়ে তাহলে তাদের জন্য কিন্তু এটা অস্বস্তির কারণ এবং তাদেরও পরিকল্পিতভাবে বড় হওয়ার বিষয় আছে। তা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এর দুটো প্রধান কারণ। প্রথমটা যেটি কিছুটা আপনি বলেছেন যে আমরা সমাজে এই কর্মসংস্থানের ক্ষেত্রগুলোকে সমভাবে বিকশিত করতে পারিনি। মূল চাকরির যোগানদাতা কিন্তু প্রাইভেট সেক্টর, কমার্শিয়াল কর্পোরেট সেক্টর, তারাই মূল চাকরির যোগানদাতা। আমাদের ক্ষেত্রে এটি অতিরিক্ত চাপ পড়ে যাচ্ছে সরকারের উপরে। তার একটা কারণ যেটা দেখতে পাচ্ছেন যে
সরকারকে আমরা অল পারভাইডিং ধরনের দায়িত্ব এবং ক্ষমতা দিয়ে রেখেছি। তার ফলে বিসিএসের প্রতিও যে মানুষের একরকম ক্রেজ হচ্ছে, তাদের জন্য অস্বস্তিকর, আমাদের জন্য অস্বস্তিকর। তো এখন আমরা চাচ্ছি যে এই মেসেজটা দেয়া, একটা হচ্ছে সেলফ এমপ্লয়মেন্টের, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের, জ্ঞানের জন্য জ্ঞান অন্বেষণ সেটাও থাকুক, প্রাইভেট সেক্টরের বিকাশ, এনজিও সেক্টর, ডেভেলপমেন্ট সেক্টর, তাদের বিরাট অবদান আছে। এদেশের স্বাধীনতার পর থেকে এনজিওসকে বিরাট অবদান আছে, তারা সে স্বীকৃতিটা পায়নি। আমরা যদি সমস্ত সেক্টরগুলোকে গুরুত্ব দিই এবং আমরা যদি এটা নিয়ে কথাবার্তা বলি, আপনি দেখুন আমাদের আলোচনাটা ঘুরে ফিরে বিসিএস কেন্দ্রিক হয়ে যাচ্ছে। যদি এই সুযোগটা এনজিওরাও পেত, এই সুযোগটা প্রাইভেট সেক্টরও পেত, তখন আমাদের মধ্যে এই কিছুটা ভারসাম্য ফিরে আসবে। সরকারি চাকরির বাইরে তো স্যার একটা বড় কাজের জায়গা আছে, সেইখানেও তো দক্ষ জনশক্তি দরকার। অ্যাবসলিউটলি। এবং সেই জায়গাতে বলা হচ্ছে যে আমাদের যে এত বেসরকারি বিশ্ববিদ্যালয় হলো, সেখানে সংখ্যা অনুপাতে, আমি যদি সংখ্যার কথা বলি, আমরা কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নাম হয়তো আপনিও বলতে পারবেন, আমিও বলতে পারবো, আপনি কাজও করেছেন, কিন্তু মানের দিক থেকে যে এত শিক্ষকের যোগান আসবে কোথা থেকে? প্রথম কথা হচ্ছে এটা একটা মৌলিক প্রশ্ন, যে আপনি যেটা বলেছেন যে আমার মান বজিয়ে রাখতে হলে ভালো শিক্ষক লাগবে, এটা আমার প্রথম কাজ। এরপর আমার ভালো সিলেবাস লাগবে, ইনফ্রাস্ট্রাকচার লাগবে। আমাদের যে এখন সংখ্যা, আমাদের প্রায় 151টি এখন পাবলিক প্রাইভেট মিলিয়ে, এই সংখ্যাটি আমাদের ধারণ ক্ষমতার চাইতে বেশি বলে আমি মনে করি। কোনো অভিযোগ করছি না, আমার মনে হয় যে এই বিবেচনাগুলি আমাদের খুব ঠান্ডা মাথায় এখন রাজনৈতিকভাবে হয়েছে। জি, এর প্রধান কারণ রাজনীতি। জি, প্রধান কারণ রাজনীতি। জি, মানে জেলা পর্যায়ে চলে যাচ্ছে বিশ্ববিদ্যালয়। জি, কারণ তখন এই সংখ্যাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, আর রাজনৈতিক কমিটমেন্টের কারণে এই বিশ্ববিদ্যালয়ের যে মূল ম্যান্ডেট, এটাই এখন কম্প্রোমাইজড হয়ে গেছে। জি, আমি বিরতিতে যাবো স্যার, ফিরে এসে আপনার কাছে জানতে চাই যে এই যে শিক্ষক তৈরি করার ক্ষেত্রে এই যে মানের যে পুষ্টিটা কমে গেল, শিক্ষক তৈরি হওয়ার ক্ষেত্রে আমরা আসলে বিনিয়োগ করলাম কিনা এই 54 বছরে, এইটা একটু জানতে চাবো স্যার বিরতি থেকে ফিরে এসে। দর্শক, আমরা কথা বলছি বাংলাদেশে, বিরতিতে যাচ্ছি। ফিরে এলাম, কথা বলছে বাংলাদেশে। স্যার, আমরা বলছিলাম, আমরা আলোচনা করছিলাম যে শিক্ষকের মান এবং শিক্ষকের এই মান রক্ষার ক্ষেত্রে আমরা কতটা বিনিয়োগ করলাম। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা সামগ্রিকভাবে যদি শিক্ষার ক্ষেত্রেই বলি, একদম প্রাথমিক থেকে উচ্চশিক্ষা। প্রথম কথা হচ্ছে শিক্ষকদের উপরে বিনিয়োগের পুরো ব্যাপারটা সমাজ শিক্ষকদেরকে কিভাবে দেখে তার সাথে সম্পর্কিত। আমরা সার্বিকভাবে দেখেছি, বিশেষ করে আমাদের বিদ্যালয়, মহাবিদ্যালয় পর্যায়ে শিক্ষার যে বুনিয়াদ যারা তৈরি করবেন, তাদের প্রতি সমাজের এক ধরনের অবহেলা আছে, এটা সত্যি কথা। এবং আমি যেটা বলতে চাচ্ছি যে ওভারঅল শিক্ষাক্ষেত্রে আমাদের ট্রেনিং এবং আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারাল সুবিধাগুলো আছে, এগুলো কম, এবং যাও আছে সেটা শুধুমাত্র পাবলিক সেক্টরে এরাই পাচ্ছে। আপনি যদি কলেজ পর্যায়ে দেখেন, প্রাইভেট কলেজগুলোর, নন পাবলিক কলেজগুলোর ট্রেনিংয়ের ব্যবস্থা একান্তই অপ্রতুল, এবং তার কোনো অফিসিয়াল ম্যান্ডেটও নেই। তো এখন কিছুটা ভালো কাজও ইতিমধ্যে হয়েছে। আমি যদি দু একটা ক্ষুদ্র উদাহরণ দেই, যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিছু পরীক্ষামূলকভাবে কিছু নতুন পদ্ধতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চেষ্টা করছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় চেষ্টা করছে। আমাদের ক্ষেত্রেও তুলনামূলকভাবে রাজনৈতিক প্রভাব কমিয়ে আনার জন্য আমরা যতদূর সম্ভব আপ্রাণ চেষ্টা করছি। আমরা ওরিয়েন্টেশন প্রোগ্রাম বাধ্যতামূলক করে দিয়েছি, তাতে অনেকগুলো এই শিক্ষণ পদ্ধতি, প্যাডাগজিক্যাল রিসার্চ, এগুলো নিয়ে আমরা একটা আলাদা করে গুরুত্ব দিচ্ছি। আর রিসার্চ ম্যাথোডলজি আমরা এখন বাধ্যতামূলক করে দিয়েছি সমস্ত নবীন শিক্ষকদের জন্য, এটা বাধ্যতামূলক। আর এর সাথে আইকিউএসসি, আমরা যেটাকে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল বলি, তাদেরকে একটা প্রধান দায়িত্ব দিয়েছি আমরা, যে আমরা যেন নিয়মিত রিফ্রেশার কোর্সগুলো করতে পারি। একদম সিনিয়র অধ্যাপক থেকে শুরু করে আমাদের নবীন শিক্ষক, প্রভাষক, প্রত্যেকের জন্য নিয়মিত কিছু রিফ্রেশার কোর্স করা। তো বিভিন্ন পর্যায়ে চেষ্টা করছি আমরা। এবং এটা আপনি অত্যন্ত মূল্যবান কথা তুলেছেন, যে শিক্ষকদের পেছনে জাতি হিসেবে আমাদের বিনিয়োগের পরিমাণ কম। এই বিনিয়োগের পরিমাণ কম, আবার একটা কথা বললেন যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব। এই যে শিক্ষকরা যে বিভিন্ন রঙে রঙিন হয়ে গেলেন, সেটাও তো আমাদের এই যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার মানে একটা বড় ধরনের প্রভাব পড়েছে। কারণ শিক্ষকরা রঙিন হয়ে গেলেন, পাশাপাশি ছাত্র সংগঠনগুলো এক ধরনের লেজুর বৃত্তির ব্যাপার আছে। তো দুইজনের মধ্যে ওই জায়গায় একটা সম্পর্ক হয়ে গেল, সেইটা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যেমন প্রভাব ফেলেছে, আবার পাঠদানের ক্ষেত্রেও। শিক্ষক হিসেবে আমি যেভাবে বুঝি ব্যাপারটাকে, আমার একটা নিজস্ব রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে, আমার একটা নিজস্ব ধর্মীয় বিশ্বাস থাকতে পারে, নিজস্ব সামাজিক মতবাদের প্রতি আমার একরকম পক্ষপাতিত্ব থাকতে পারে, কিন্তু আমি যখন শিক্ষকতার ব্রতে নেমেছি,
তখন এই বিষয়গুলো আমার পেশাদারিত্বকে প্রভাবিত করতে পারবে না। আমি তো এটা বলতে পারবো না যে তুমি অমুক ধর্মের দেখে আমি তোমাকে পড়াতে পারবো না, কিংবা তুমি অমুক রাজনৈতিক মতাদর্শ দেখে তোমাকে পড়াতে পারবো না। এটা যেহেতু আমি করতে পারবো না, আমি ব্যক্তিগতভাবে মনে করি শিক্ষকদের দলীয় আনুগত্যের কোনো সুযোগ নেই, পরিষ্কার নেই। এখন আমরা আমাদের রাজনৈতিক মত প্রকাশ করতে পারবো, আমাদের ধর্মীয় মত প্রকাশ করতে পারবো, কিন্তু সেটি আরেকজনকে প্রভাবিত না করে শিক্ষকতা পেশার দায়িত্ব পালন করতে যেয়ে এই বিষয়গুলো আমাকে কোনোভাবে প্রভাবিত করতে পারবে না। ব্যক্তিগত থাকবে, ব্যক্তিগত থাকবে। শুধু একটি সরকারের সময় না বলে আমরা যদি ধারাবাহিকভাবে বলি যে অনেক মেধাবী শিক্ষক বা মেধাবী শিক্ষার্থীও হয়তো শিক্ষক হিসেবে নিয়োগ পান নাই, তার রাজনৈতিক পরিচয়ের কারণে, খুঁজে পাওয়ার কারণে, বা তাকে বাধা দেওয়া হচ্ছে। এটা একটা প্রভাব আমাদের এই যে গুণগত মান বাড়ানোর ক্ষেত্রে হয়তো সেই জায়গাটা হয়েছে। আরেকটা কথা বলা হয় যে আমাদের শিক্ষকদের দায়িত্বের জায়গাটা, যে শিক্ষকরা দীর্ঘদিন ছুটিতে চলে যাচ্ছে, সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে তাদের যোগাযোগ থাকে না। এই যে এখানে একটা শৃঙ্খলার জায়গা আছে কিনা, যে কে কতদিন ছুটিতে থাকবে, তার উচ্চশিক্ষার ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়ের সাথে একটা সম্পর্কিত ব্যবস্থাপনা থাকা উচিত। আচ্ছা, প্রথমত হচ্ছে আমি দুটো কোনো সাফাই গাইছি না, অবশ্যই। কিন্তু জাস্ট বাস্তবতা অনুযায়ী দুটো কথা বলছি। একটা পয়েন্ট হচ্ছে যে এই ধরনের বেশ কিছু অন্যায় যাদের ক্ষেত্রে মনে হয়েছে যে তারা উপযুক্ত ছিলেন, কিন্তু রাজনৈতিক বিবেচনায় বা অন্য কোনো বিবেচনাতে বা আনুগত্যের প্রশ্নে তাদেরকে সুযোগ দেওয়া হয়নি। আমরা একটি কমিটি করেছি শিক্ষকদের এবং কর্মকর্তা কর্মচারী সবার জন্য আলাদা আলাদা করে, যে এই কমিটিগুলো গত 15 বছরের ক্ষেত্রে বৈষম্যগুলো দেখার চেষ্টা করছে। কিন্তু এই ধরনের ঘটনা যে শুধু গত 15 বছরই হয়েছে তা তার আগেও হয়েছে, কিন্তু এটা আমি পুরোপুরি আপনার সাথে একমত। তা আমরা চাচ্ছি যে অন্তত সীমিত পরিসরে কিছু ভালো উদাহরণ তৈরি করতে, যে মানুষের উপর অবিচার হলে, বৈষম্য হলে কোনো না কোনো সময় যেন কেউ প্রশ্নটা তোলার সুযোগ পান, এবং কিছুটাও যদি রেমেডি করা যায়, ওটার জন্য একটা প্রাথমিক চেষ্টা আমরা করছি। আর দ্বিতীয় যে পয়েন্টটি আপনি বলেছিলেন যে আমাদের শিক্ষকদের ছুটির ব্যাপারে, শৃঙ্খলার জন্য আমরা এখন যেটি করছি যে আমরা সিস্টেম্যাটিকলি আমরা এগুলো পার্সু করছি, এবং আমাদের এখন বেশ কিছু আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং এখন যেহেতু তুলনামূলকভাবে রাজনৈতিক প্রভাবের বাইরে এসে আমরা কাজ করার সুযোগ পাচ্ছি, আমাদের এই ক্ষেত্রে কিছু আমাদের যে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া সেটি সহজ হচ্ছে। আমি আপনার সাথে পুরোপুরি একমত, শিক্ষকদের পড়াশোনা করার সুযোগ দিতে হবে, কারণ তাদের জন্য এটি কোনো শখের বিষয় না, এটি তার জন্য বিনিয়োগ, অর্থাৎ তাকে এটি করতে হবে। কিন্তু একটা গরিব বিশ্ববিদ্যালয় 6 বছর তাকে ছুটি দিচ্ছেন, তারপরে তিনি সিম্পলি কোনো রকম দায় পরিশোধ না করে হঠাৎ করে হারিয়ে যাচ্ছেন, এটি ভয়ানক অন্যায়। তার যে গবেষণা বা ডিগ্রিটা নিয়ে এসে উনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চলে যাচ্ছেন। আবার এরকম হয় যে একজন শিক্ষককে হয়তো একটা ব্যাচ বা একটা সেশন পাচ্ছেই না উনি চলে যাওয়ার কারণে। আমি কম্প্রোমাইজ করতে রাজি আছি, কারণ আমাকে ওটাকে সুযোগ দিতে হবে পড়াশোনার। সেটি করতে যেয়ে যদি 2-1টা ব্যাচ কম হবে, কিন্তু আমরা সবসময় আশা করি যে এই গরিব দেশটি তার পিছনে ইনভেস্ট করেছেন, এতগুলো মানুষ তার দিকে তাকিয়ে আছেন। আমরা যারা একটা পর্যায়ে ব্যক্তিগত কথা বলতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, খুব বিনীতভাবে বলছি এটি, যে আমরা যারা দেশে ফিরে এসেছিলাম শুধু থাকা সত্ত্বেও 2-1টা ছোটোখাটো চাকরি করার বা চাকরি করেও ফেরত এসেছি, আমরা তো মনে করি যে আমাদেরকে দেশ অনেক কিছু দিয়েছে, অনেক কিছু দেশ আমাদেরকে দিয়েছে, অনেক দেশের মানুষের গভীর ভালোবাসা পেয়েছি, ঋণ শোধ করার বিষয়। এবং আমি যদি অতটুকু নাও মনে করি, আমি মনে করি যে এই দেশ আমার জন্য অনেক কিছু করেছে। অতএব আমি বারবারই মনে করি যে আমি বেশ আমার তরুণ সহকর্মীদেরকে বলি যে আপনারা দেশে ফেরত আসেন। আমাদের অনেক দুঃখ কষ্টের দেশ, ঠিক আছে, কষ্টাকষ্টির দেশ বলি আমরা, এটা সত্যি, কিন্তু তারপরেও এই দেশে তো আমরা অনেক কিছু করার সুযোগ আছে। এখানে আবার যেটা হচ্ছে যে আপনার যারা শিক্ষার্থী তারা তো দেশে থাকতে চান না, তারা বলছেন যে এখানে উচ্চশিক্ষার মান, উচ্চশিক্ষার পরিবেশ, ওই যে গুণগত মান নিয়ে আবার এবং অনেকে আমরা ব্রেন ড্রেন বলতাম অনেক আগে থেকেই, হ্যাঁ, তো সেইটা আরও প্রশস্ত হচ্ছে, সেই ড্রেনটা বা সেই চলে যাচ্ছে, এইটা কিভাবে প্রতিরোধ করা যায়? এটা একটা বাস্তবতা, এটা যেরকম সত্যি, আবার এটাও সত্যি যে আমাদের নিজেদের ছাত্রদের মধ্যে অনেক ব্রিলিয়েন্ট ছেলেরা কিন্তু ফেরত এসছেন, এটাও সত্যি, ছেলে মেয়েরা। হ্যাঁ, শতাংশ হিসাবে সেটা পরে দেখা, হ্যাঁ, ওটা আমরা পরে দেখবো ক্লিয়ারলি, কিন্তু আপনি জেনারেল পয়েন্ট ইজ ভ্যালিড। এর একটা কারণ হচ্ছে মানুষ তার আশা জিয়ে রাখতে পারছে না যে এ দেশে, এটা শুধুমাত্র সে
কাজ করার সুযোগ পাচ্ছে না, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে একটা আশঙ্কা সবসময়, আচ্ছা সামনে কি হবে, আগামী বছর কি হবে, প্রত্যেক পেশাতে এটা ছড়িয়ে যাচ্ছে। এবং এই ধরনের একটা অনিশ্চয়তা, এগুলো সার্বিক যে একটা আবহ তৈরি করে, একটা ভীতিকর, একটু অনিশ্চিত, একটা আশঙ্কার আবহ, এটি মানুষকে বেশি প্রভাবিত করছে। সুতরাং আমি ব্যক্তিগতভাবে যা মনে করি যে এটি আসলে একটি বৃহত্তর রাজনৈতিক সমঝোতার বিষয় এবং এই প্রশ্নের একটি সামাজিক উত্তর দরকার। এটি যে শুধু শিক্ষাক্ষেত্রে হচ্ছে তা না, বা শুধু আমাদের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে হচ্ছে তা না, সকল পেশার ক্ষেত্রে generally হচ্ছে। জি, generally, জি। হচ্ছে স্যার, আমি একটা বিরতি দিয়ে যাচ্ছি, ফিরে এসে আপনি খুব সুন্দর একটা বিষয় তুলেছেন যে এই শঙ্কা, হ্যাঁ এই শঙ্কার জায়গাটা আমাদের তরুণরা তো একটা আন্দোলন করলো জুলাইতে, 24শে জুলাইতে তারা আন্দোলন করলো, আরও তাদের আন্দোলনের ইতিহাস আছে সেই আমাদের স্বাধিকার আন্দোলন থেকে, প্রতিবারে তারা আন্দোলন করে, হ্যাঁ। কিন্তু এই যে শিক্ষার্থীদের জন্য, এই ছাত্রদের জন্য আমরা একটা শিক্ষা নীতি বাস্তবায়ন একটা সেজা করতে পারলাম না। আমাদের শিক্ষার একবার এক এক রকম নীতিমালা আসে রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে, সেই জায়গা নিয়ে যদি স্যার একটু বলেন, আমি শুনবো। বিরতি থেকে ফিরে এসে দর্শক কথা বলছে বাংলাদেশে, আবারও যাচ্ছি বিরতিতে। ফিরে এলাম, কথা বলছে বাংলাদেশে। স্যার আমরা যেটা বলছিলাম যে আপনি শঙ্কার কথা বলছিলেন, হ্যাঁ শঙ্কার তো সবসময় আসে, আবার শঙ্কা থেকে আমরা বেরিয়ে যাই, কিন্তু এই যে দেশ ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের এই যে মনোযোগের যে জায়গাটা, যে নিরাপদ বোধ না করা, এবং তরুণদের নিয়ে তো আপনি কাজ করছেন, তরুণদের জন্য শঙ্কামুক্ত বাংলাদেশ আমরা কীভাবে তৈরি করতে পারি, এটার সঙ্গে আপনি যোগ করবেন যে আমি যেটা বললাম যে আপনার একটা শিক্ষানীতি বা সঠিক পরীক্ষা পদ্ধতিও কিন্তু দিতে পারি, বারবার অদল বদল হয়েছে। একটা হচ্ছে এক্সপেরিমেন্টেশন আমাদের অনেকটা অযৌক্তিকভাবে হয়েছে, এটা সত্যি কথা। এবং শিক্ষানীতি বা যে কোনো বড় নীতিগুলো যেহেতু আমরা মাঠের বাস্তবায়ন পর্যায়ে কোনো সময় আনতে পারিনি, খুব বেশি সফলতা দেখাতেও পারিনি, ফলত এগুলো বেশিরভাগ ক্ষেত্রে একটা উইশি ওয়াশি, একটা তাত্ত্বিক এবং একটা নৈর্ব্যক্তিক অ্যাবস্ট্রাক্ট পর্যায়ে রয়ে গেছে। এবং শিক্ষানীতির ক্ষেত্রে এটি আরও বেশি প্রযোজ্য এই কারণে যে শিক্ষানীতিতে আমাদের শিক্ষানীতিতে কিছু ভালো কথা বলা আছে, এটাও সত্যি, কিন্তু আমরা তো জাতি হিসেবেই আমাদের মৌলিক কিছু মূল্যবোধের ব্যাপারে সবসময় কনফিউজ থাকি, তো সেটা একটা অসুবিধা। এবং এগুলোর প্রতিফলন নীতির উপর হচ্ছে। তাহলে দুটো সমস্যা, একটা হচ্ছে আমাদের মৌলিক কিছু প্রশ্নে যে জাতীয় বা বৃহত্তর সামাজিক যে ঐক্যমত দরকার, সেটি না থাকার কারণে নীতিগুলো অনেক ক্ষেত্রেই আপনি একরকম ব্যাখ্যা করার সুযোগ থাকে যে এটা অমুক ঘরনার নীতি কিংবা তমুক ঘরনার নীতি। এক নীতির যে ইউনিভার্সালিটি, যে সার্বজনীনতা, এটা অনেক ক্ষেত্রেই হ্যাঁ, এটা একটা। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে নীতিগুলো ইন এনি কেস আমি বাস্তবায়ন করছি না, বা কম বাস্তবায়ন করছি কিংবা খণ্ডিত বাস্তবায়ন করছি, সেটি করতে যে নীতির গুরুত্ব কমে যাচ্ছে, এটা হচ্ছে জেনারেল সমস্যা। আচ্ছা, এখন আসেন আমাদের কিছু পকেটস অফ সাকসেস আছে, ছোট ছোট পরিসরে কিছু ভালো কাজ আছে। পরীক্ষামূলকভাবে আমরা কিছু পরীক্ষণ পদ্ধতির এবং বিশেষ করে প্যাডালজিক্যাল কিছু এক্সপেরিমেন্ট করেছি, সেটি কিন্তু বেশ জায়গায় ভালো ফল দিয়েছে। এখন এই ভালো ফলগুলো যে আমি বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেব, স্কেলিং আপ ফর ওয়াইডার পারপাস, এই অংশটুকু আমরা ঠিকমতো আর করতে পারিনি। এবং যেহেতু প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ নেই, একটা বিশ্ববিদ্যালয় হয়তো এই ক্ষেত্রে খুব ভালো করছে কিংবা একটা রিসার্চ প্রতিষ্ঠান চমৎকার একটা লেখা তৈরি করেছে, সেটি আবার আমি ওই কার্যকর করা পর্যায়ে আনতে পারছি না, সেটা একটা বড় সমস্যা। প্রায়োগিক ক্ষেত্রে আমার দুর্বলতা রয়ে যাচ্ছে, যেহেতু তত্ত্বের সাথে প্রয়োগের সবসময় একটা বিচ্ছিন্নতা আছে, আর হচ্ছে গবেষণা প্রতিষ্ঠানের সাথে প্রায়োগিক প্রতিষ্ঠানের বিচ্ছিন্নতা আছে, এটা একটা বড় সমস্যা। আর শুধুমাত্র তরুণদের যেটি সমস্যা, সেটি হলো যে তাদেরকে ওই অর্থে আলোকবর্তিকা হিসেবে যে কোনো প্রতিষ্ঠান কিংবা কিছু ব্যক্তি তারা যে তাদেরকে ইউনিভার্সালি ডাকবে, নট নেসেসারিলি তারা বিরাট মহাপুরুষ হতে হবে, কিন্তু তাদের সবসময় হাতটুক ধরে রাখা, যে তোমার কাছ থেকে আমি কিছু শিখি, আমার কাছ থেকে তুমি কিছু শেখো, এই মেন্টরিংয়ের ব্যাপারটা আমাদের জন্য এই মূলত দলান্ধ অত্যন্ত হিংস্র ধরনের যে রাজনীতি, এটার কারণে এই মেন্টরিংটাও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। মানে মেন্টরের জায়গাটা স্যার শিক্ষকের পরিবর্তে রাজনীতিক নেতারা চলে এসছে। এক্স্যাক্টলি, এই বাস্তবতার কারণে দেখা যাচ্ছে যে ছাত্রদের সামনে বা আমার তরুণ প্রজন্মের সামনে ওই আলোকবর্তিকা নেই, যে ঠিক আছে পথিকৃৎ নেই, হ্যাঁ পথিকৃৎ নেই, হ্যাঁ, যে আমি যাকে কেন্দ্র করে আমি কিছু আশার
বুনবো। ক্লাসরুমে বা করিডোরে বিশ্ববিদ্যালয় তখন আপনাদের সামনে যে এরকম শিক্ষকরা ছিলেন আলোর বর্তিকা হয়ে, আলোক বর্তিকা হয়ে, সেই শিক্ষকদের অনুপস্থিতি আপনি দেখতে পান? আমি যেটা মনে করি তারা এখনো আছেন, কিন্তু তারা একরকম ডুব দিয়ে আছেন, আচ্ছা, নিজেকে আড়াল করে আছেন। একরকম। কারণ এই সার্বিক পরিবেশটা এত ইটস সো পলিটিক্যালি ইন্টেন্স অ্যান্ড চার্জড যে এই ভারী মানুষগুলো অস্বস্তি বোধ করতে থাকেন। তো বা তারা কেউ এই যদি- আলস হইতে পারে না। হ্যাঁ, কিংবা আপনি যদি ইফ ইউ সিক আউট টু দ্যাম, তাহলে ঠিক আছে, তাহলে তাদেরকে খুঁজে পাবেন, এবং তারা এখনো অত্যন্ত মহতি উদ্যোগ সব ভেতরে ভেতরে নিচ্ছে। আদারওয়াইজ তো আমরা র্যাঙ্কিংয়ে তরুণরাও নিচ্ছে, তরুণরা অনেক ভালো উদ্যোগ নেয়। আমি সেটাই বলছি যে এখনো ওই কম্বিনেশনটা আছে, কিন্তু সেটা হচ্ছে ভালো উদাহরণ পর্যায়ে রয়ে গেছে, ওটাকে আমরা স্কেলিং আপ করতে পারিনি। কিন্তু এখনো আমি আশা পুরোপুরি রাখি, কারণ এরকম কিছু ভালো উদাহরণ আমার বিশ্ববিদ্যালয়ে আছে। এবার যে আমরা তুলনামূলকভাবে র্যাঙ্কিংয়ে ভালো করলাম, এর একটা প্রধান কারণ কিন্তু ওই আমাদের কিছু রিসার্চ টিম, যেটা তরুণ এবং প্রবীণের মিশ্রণ এবং জাতীয় এবং আন্তর্জাতিকের মিশ্রণ, সেটি খুব চমৎকারভাবে কাজ করেছে। বিশ্ববিদ্যালয়ে বা শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যায়তন নিয়ে যত কথা, তার মধ্যে একটা বড় বিষয় তো ছাত্র রাজনীতি। এই ছাত্র রাজনীতির শুদ্ধতা, এই যে এত বড় একটা আন্দোলন হলো, আপনারা নির্বাচন করলেন, ডাকসু নির্বাচন হলো, চকসু নির্বাচন হলো, বা জাহাঙ্গীরনগর নির্বাচন করলো, ছাত্র সংসদ নির্বাচন অনেকদিন বন্ধ ছিল। এটাতে একটা শুধুমাত্র রাজনৈতিক অনুশীলন না, এটা সাংস্কৃতিক অনুশীলনের জায়গা ছাত্র সংসদ। কিন্তু সেই জায়গাটাও তো আসলে আমরা দেখেছি যে বহুদিন বন্ধ ছিল। এখন যে রাজনৈতিক চর্চা, আপনার কি মনে হয় যে ওই যে লেজুর শব্দটা যে বলি, সেটা কাটা পড়বে? প্রথম কথা হচ্ছে, ডাকসু বা এই জাতীয় নির্বাচনগুলোর একটা ফলাফল হচ্ছে যে আমরা দীর্ঘদিনের ডরমেন্ট কিংবা ঢুকে ঢুকে টিকে থাকা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কিছুটা শক্তিশালী করা একটা সুযোগ পেয়েছি আমরা। আর সেই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারবো কি পারবো না, এটা ভবিষ্যৎ বলে দিবে, কিন্তু এই পর্যায়ে আমরা সেই সুযোগটুক করতে পেরেছি। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের এই আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলি সহ মাদ্রাসা, মক্তব, মন্দির প্রত্যেকের ভূমিকা আছে। গার্মেন্টসের যে শ্রমিক, আমার যে ভাই রিক্সাওয়ালা ওদিন মাঠে নেমে এসেছিলেন, তার গুরুত্ব অপরিসীম। ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এই মোবিলাইজেশনটা হয়েছে, কিন্তু এটি এককভাবে আমাদের বিষয় নয়, সারা দেশের ব্যাপার, এবং সারা দেশের মানুষ নেমে এসেছিল। সমষ্টিক, পুরোপুরি সমষ্টিক। এই জন্য আমি বারবার বলি, আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেক প্রতিষ্ঠানে হাত ধরে রাখতে চাই। আমি এটি অত্যন্ত আন্তরিকভাবে বলি। আমি কোনোভাবেই সমাজ থেকে বিচ্ছিন্ন হতে চাই না। একটা বিশ্ববিদ্যালয় বেঁচে থাকে সমাজকে নিয়ে, একটা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র সরকার আর সরকারি দল নিয়ে বাঁচে না। এই সহজ সত্যটি আমাদের দ্রুত বুঝতে হবে। আচ্ছা, এখন দ্বিতীয় কথায় ফেরত যাই। এটিতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা আছে, কিন্তু তাদের ভূমিকাই একমাত্র কিংবা মুখ্য ভূমিকা না, চূড়ান্ত না। ওই সময় অনেক মানুষ নেমেছিলেন দেখেই তারা তাদের ভূমিকা পালন করতে পেরেছেন। এখন এর কৃতিত্ব এক্সক্লুসিভলি কিছু নির্দিষ্ট রাজনৈতিক দল নিয়ে যাওয়াটা, আমি এটাকে অর্বাচীন মনে করি। এবং আমরা মনে করি যে আমাদের ওভারঅল সাধারণ ছাত্রদের মধ্যে যখন এই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ করবে এবং তারা চর্চার সুযোগ পাবেন, তখন এই তুলনামূলকভাবে দলান্ধ রাজনীতির প্রবণতা ধীরে ধীরে কমে আসবে, কারণ তাদের জন্য শক্তিশালী ইস্যু আর থাকবে না। যে স্বপ্ন নিয়ে এই যে আপনি বললেন, একদম পোশাক কারখানার শ্রমিক থেকে আরম্ভ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন অবস্থান থেকে শিক্ষা বা বিদ্যায়তনের মানুষ নেমে এসেছিল তারা যে স্বপ্ন নিয়ে, আপনি যে 24 জুলাই থেকে যে 25 ডিসেম্বর আমরা কথা বলছি, বা এই যে সময়টায় আপনি কি গুণগত পরিবর্তন দেখতে পেলেন যে ছাত্র রাজনীতির ক্ষেত্রে, এবং ওই যে বললেন যে কৃতিত্ব নেওয়ার ক্ষেত্রে যে পুরনো বৃত্তে আবার আমরা ফিরে গেলাম কিনা? উত্তরটা শুনবো স্যার বিরতি থেকে ফিরে এসে। দর্শক, কথা বলছে বাংলাদেশে, আবারও বিরতিতে যাচ্ছে। ফিরে এলাম, কথা বলছে বাংলাদেশে। স্যার, বলছিলাম যে আমরা পুরনো বৃত্তে ফিরে যাচ্ছি কি না, গেলাম বলবো না, কারণ এখনো সময় আছে। আপনার কি মনে হয়? আমি আশা হারাতে চাই না। প্রথম শুরু করে এটা দিয়ে, কিছু বড় কাজ তো আসলে হয়েছে, জাতীয় পর্যায়ে হয়েছে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে হয়েছে। ধরুন, আমরা বিচার বিভাগ থেকে একরকম, প্রশাসন থেকে এটাকে আলাদা করতে পারলাম। তো আমরা তো তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবার ফেরত আনার প্রক্রিয়া দেখে যেতে পারলাম। তো জুলাই চার্টারকে কেন্দ্র করে আমাদের যে বহুধা বিভক্ত রাজনীতি কিছু সময়ের জন্য হলেও তো তারা ঐক্যের কাছাকাছি এলো।
বড় দাগে যদি বলেন, এই ভয়ানক দুর্যোগের পরেও তো অর্থনীতি একরকম একটা পর্যায়ে আছে, কিছুটা স্থিতিশীলতার দিকে আছে। বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে যদি হিসেব করেন, এত কিছুর পরেও তো আমরা হল পর্যায়ে কিছু শৃঙ্খলা ফেরত এসছে। এখন অন্তত যদি আপনি জিজ্ঞেস করেন কোনো হল প্রশাসনকে যে 242 নম্বর রুম মহসিন হলে কে থাকে, আপনাকে হলের প্রবেশ সরাসরি বলতে পারবে, কারণ তিনিই তাকে পাঠিয়েছেন। এতটুকু তো বহু বছর ছিল না। মোটামুটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো একরকম রিভাইভ হয়েছে, ডাকসুই বলেন, অন্যান্যগুলো বলেন। অনেক দুর্বলতা এখনও, কিন্তু গড়ে যে প্রতিষ্ঠানগুলো ফেরত এসছে, ছেলেমেয়েরা হাসি মুখে সমালোচনা করতে পারছে, অনেক কথা বলতে পারছে। এখন এককভাবে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল, সোজা ভাষায় যদি বলি, গায়ের জোরে হল দখল করে ফেলবে, ওই পর্যায়ে কিন্তু এখন আর রাজনীতি নেই। এবং রেজিস্ট্যান্স সাধারণ ছাত্রদের মধ্যে ক্রিটিক্যাল মাস অলরেডি তৈরি হয়েছে। আমরা গড়ে যে পড়াশোনার পরিবেশ একরকম রাখতে পেরেছি, রক্তপাতের পরিমাণ কমে এসছে। তো সুতরাং গড়ে যে কিছু সফলতা আছে। আচ্ছা, এটি কি আত্মতুষ্টির সময়? মোটেই না, অনেক পথ বাকি। এটা ধরে রাখা যাবে কিনা ভোটের পর? জি, দুই তিনটা বিষয়। একটা হচ্ছে, যেহেতু এই পুরো ব্যাপারটা ঘটেছে একটা কন্টিনজেন্সি অ্যাপ্রোচে, আমরা যে খুব ঠান্ডা মাথায় চিন্তা করতে পেরেছি তা না, সামনে যা এসছি মোকাবেলা করছি। আমাকে অনেকেই জিজ্ঞেস করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি কিভাবে চিন্তা করছেন স্ট্র্যাটেজিকলি। আমার যদি খুব খোলামেলা উত্তর হচ্ছে, আমি যদি আজকে বাঁচি, আমি চিন্তা করব আগামীকালকে কী করব। কারণ আমার জটিলতার মাত্রা আসলেই তাই, টিকে থাকতে হবে, টিকে থাকা। এবং আমার যে কন্টিনজেন্সি, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নড়চড়া হওয়া মানে আলটিমেটলি দেশ নড়ে চড়ে যাওয়া। সেই জন্য আমাদের তো খুব লং টার্ম প্ল্যানিংয়ের সুযোগই কম। তার ভেতরে একটু একটু করে এগোনোর চেষ্টা করছি, এবং গুণগত পরিবর্তন করবার জন্য যে স্থায়িত্বশীলতা দরকার, তার এখনও অভাব আছে। এবং আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি সবসময় চিন্তা করছি যে আমি একটি ইন্টারিম মিশনে এসেছি। দিস ইজ নট অ্যান এমপ্লয়মেন্ট ফর মি, আই এম অন এ স্যালভেজ অপারেশন। আমি যতটুকু পেরেছি একটু একটু করে মানুষকে সাথে নিয়ে, সবার হাত ধরে, আল্লাহর উপর বিশ্বাস থেকে যতদূর পেরেছি আমি এগুলোর চেষ্টা করেছি। কিন্তু একটি আদর্শ অবস্থায় থাকলে তো আমাকে অনেক লম্বা সময়, 10 বছর 20 বছরের পার্সপেক্টিভ প্ল্যান নিয়ে নামতে হবে। আমার তো এটা আমার জন্য বিলাসিতা, সেই চিন্তা করা, দূরবর্তী পরিকল্পনা করা। জি, সেটি করতে পারছি না। সুতরাং চ্যালেঞ্জ আছে, কিন্তু আমি মনে করি যে একটা ক্রিটিক্যাল মাস। এবং সেক্ষেত্রে বলা যায় ভোটের পর আবার রাজনৈতিক দলগুলো এই ছাত্র সংগঠনগুলোকে, এই বিদ্যায়তনগুলোকে তাদের ওই যে দখলের নেওয়া বা পরগনা হিসেবে দেখবে কিনা, জি, সেখানে আবার পরিণত করে ফেলবে জি, কিনা। এটার একটা আশঙ্কা তো আছে। কিন্তু আমি যে কারণে একটু আশাবাদী, সেটি হচ্ছে যে সাধারণ ছাত্রদের মধ্যে এরা এখন একটা ক্রিটিক্যাল মাস পর্যায়ে এসছে। সচেতনতা, প্রতিষ্ঠানগুলো মন্দ ভালো মিলে চালু আছে, হলগুলিতে একদম শৃঙ্খলা আছে, সাধারণ শিক্ষকদের মধ্যে গবেষণা সহ অন্যান্য কাজে আগ্রহ আছে। রাজনৈতিক এলিমেন্টগুলো, ওই দলান্ধ এলিমেন্টগুলো যে ঝাঁপিয়ে পড়বে, অতটুক হয়তো এখন আর হবে না। আমি খুবই আশাবাদী, অতটুক হয়তো হবে না, কিন্তু আশঙ্কা আছে। জি, তাহলে এই শিক্ষা নিয়ে যারা আগামীতে ভোটের রাজনীতিতে হয়তো নতুন দেশ পরিচালনা বলি বা রাষ্ট্র ক্ষমতায় আসবে, তাদের করণীয় কি? তারা কি আবার ওই পরীক্ষা পদ্ধতি, মানে আমরা তো যে একটা গবেষণা কেন্দ্র করে ফেলেছি শিক্ষার্থীদের মধ্যে, যে এটা প্রাথমিক থেকে আরম্ভ করে উচ্চশিক্ষা নানা রকম, তাদের আসলে মূল কাজটা কী হওয়া দরকার দায়িত্ব পাওয়ার পর শিক্ষা নিয়ে? প্রথম কথা হচ্ছে শিক্ষার ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিজের মতো করে চলতে দেয়া। একটা বৃহত্তর সামাজিক কনসেনসাস আমার লাগবে। এটি কিন্তু খুব একটা বিশাল অসাধ্য ব্যাপার না। আমরা যদি জুলাই চার্টারের মতো একটা বিষয় মন্দ ভালো মিলিয়ে একটা পর্যায়ে আনতে পারি, শিক্ষার মতো যেটি আমার অস্তিত্বের প্রশ্ন, আমার সন্তানের প্রশ্ন, এই বিষয়ে যদি আমি একটা বৃহত্তর ঐক্যমত করতে না পারার তো কোনো কারণ নেই। সেটি যদি আমি করতে পারি, এবং এখন যেহেতু কিছু ভালো উদাহরণ আমাদের সামনে আছে, সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে এখন আমাদের পক্ষে অন্তত কয়েকটি মৌলিক বিষয়, যে শিক্ষার মূল উদ্দেশ্যটা কি এতটুকু ঠিক করা, এবং দ্বিতীয়টা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যে তুলনামূলক স্বাধীনভাবে চলতে দেয়া, তাদের নিজস্ব যে এজেন্ডা আছে সেটি বাস্তবায়নের সুযোগ করে দেয়া, এবং গড়ে যে সমাজের সাথে তাদের যোগাযোগগুলো বাড়ানোর চেষ্টা করা। আমি বারবার একটা কথা বলছি,
প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান বেঁচে থাকতে হবে সমাজকে নিয়ে। এই তিনটি কাজ যদি আমি করতে পারি এটি করা সম্ভব। আমার মনে হয় যে আমাদের পক্ষে তখন ওই তুলনামূলক এই অপরাজনীতি বলেন বা বহিস্থ হস্তক্ষেপ এটি মোকাবেলা করা সহজ হবে। এবং আগামীতে যারা আসছেন বা আসবেন, দায়িত্ব নেবেন, তাদেরকে যে মানে জাতির যে মেরুদণ্ড আমরা বলি শিক্ষা, এই মেরুদণ্ডের মানে চিকিৎসাটা ঠিকমতো করতে হবে বা দেখভাল করতে হবে। অ্যাবসলিউটলি, এটি তাদের নিজের স্বার্থেই প্রয়োজন। কারণ আমরা এই 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 রোগটাকে তো বা এই বিষয়টাকে তো অবহেলাই রেখেছি, সবসময় ক্ষতবিক্ষত রাখতে দিয়েছি, ভেরি ট্রু, তাই না? তো সেই জায়গা থেকে আমরা আরেকটা জিনিস একটু বলা যে পাঠ্যপুস্তক নিয়ে অনেক কথা হয় যে পাঠ্যক্রম, পাঠ্যপুস্তক যে এগুলো যথাযথ না, রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিবর্তন হয়, এটা তো শিক্ষার ধারাবাহিকতা বা জ্ঞান, আমরা জ্ঞান আর তথ্যকে এক করে ফেলেছি স্যার। প্রথম কথা হচ্ছে এটাও যেমন একটা উদাহরণ যে আমাদেরকে এই সংকীর্ণ দলান্ধ রাজনীতি কোথায় নিয়ে যেতে পারে, যে আমাদের সিলেবাস পর্যন্ত দূষিত হয়ে যাচ্ছে। এটি একটা চূড়ান্ত রকমের প্রতিফলন যে অপরাজনীতি আমাদেরকে ঠিক কোথায় নিতে পারে। তো আমার মনে হয় যে এই প্রবণতা তো এখন অনেকটু কমে এসছে, এবং এখন যেহেতু আমাদের একটা রেজিস্ট্যান্স তৈরি হবে, শিক্ষার্থীরা একটা ভালো উদাহরণ তৈরি করে রেখেছে, আমার মনে হয় যে এগুলি এখন আর আনচ্যালেঞ্জ যাবে না। সেই সাহস দেখাবে না। জি, দেখাবেন, আমার মনে হয় না। এবং শিক্ষার্থীরাও সইবে না। জি, এটা আপনার কাছে জি, মনে হয়। জি, এবং সার্বিকভাবে এই যে মানে এই প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা, সেই জায়গার মানটাও তো ধরে রাখার বিষয় আছে যে এক গতিতে চলা। জি, এবং আপনি এটা একটু মূল্যবান একটা কথা বলেছেন যে এটা তো একটা সাপ্লাই চেইনের ইস্যু। আমি আমার মৌলিক ইনপুটটা তো পাচ্ছি বিদ্যালয় এবং মহাবিদ্যালয় পর্যায়ে, তারা কেমন গ্রুমিং পেয়েছেন তার উপর। আমার হাতে পড়ার পরে আমি আমার মতো করে তাকে সাজাচ্ছি, কিন্তু তার যদি ভিত্তিটাই দুর্বল হয়ে আসে আমার কাজ অনেক দুরূহ হয়ে যায়, ফিনিশ প্রোডাক্ট তৈরি করা অত্যন্ত কঠিন হবে। তো আমার মনে হয় যে আমরা যখনই শিক্ষার কথা বলি আমাদের এই পুরো চেইনটা চিন্তা করা উচিত, এবং মাধ্যমিক বা আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে শিক্ষকদের সাথে আমাদের যে একরকম দূরত্ব আছে এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আমরা শিক্ষকতাকে একটা জেনারেল পেশা হিসেবে আমরা ঐক্যবদ্ধ দেখতে চাই, এবং তার দুঃখে আমাকে দুঃখিত হতে হবে, আমার তার সুখে আমাকে সুখী হতে হবে। এই বৃহত্তর স্পিরিটটুক না থাকলে আমরা এই শিক্ষক পেশা হিসেবে, যেটা আমাদের পরস্পরের হাত ধরে রাখা দরকার, কারণ আমি সাপ্লাই চেইন ভেঙে গেলে আমি কোনোভাবেই। আর একটা মনে হচ্ছে স্বীকৃতিরও ব্যাপার আছে, প্রাথমিক শিক্ষক, বিশ্ববিদ্যালয় শিক্ষক, তারা উভয় শিক্ষক। জি, আমাদের সেই স্বীকৃতিরও দরকার আছে। অ্যাবসলিউটলি, আমি পুরোপুরি একমত এটার সাথে, এবং এইসব ব্যাপারে আমি কোনো পার্থক্য করতে চাই না। পাবলিক, প্রাইভেট, বিভিন্ন স্তর, মাদ্রাসা, মক্তব, মন্দির, আমি কোনো পার্থক্য করতে চাই না। শিক্ষার বৈষম্যই তো সমাজে বৈষম্য তৈরি করে। জি, অ্যাবসলিউটলি। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে আমাদের সঙ্গে কথা বলছে বাংলাদেশে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের কথা বলছে বাংলাদেশ।